হ্যালো স্টুডেন্টস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবার শুরু করতে চলেছি এসএলএসটি বায়োলজি সাজেশন সিরিজ। তো আজকে আলোচনা করব ইমিউনোলজি সাজেশন। এসএলএসটি জুলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইমিউনোলজি। তো ইমিউনোলজি থেকে প্রধানত তোমরা কোন অংশগুলো পড়বে সেগুলোই আলোচনা করব। এমসিকিউ টাইপের এক্সামিনেশন কভার করতে গেলে একটু র্যাপিড রিভিশনের প্রয়োজন হয়, তো সেই কারণের জন্যই প্রধানত এই সাজেশন সিরিজ। অ্যাকচুয়ালি আমরা জানি যে বিভিন্ন রকমের প্যাথোজেন যেমন হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, তার সঙ্গে সঙ্গে সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সো ভাইরাস ব্যাকটেরিয়া, এর সাথে সাথে ফাঞ্জি, সো ফাঞ্জি, এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঞ্জি এবং বিভিন্ন হেলমিন্থ, এগুলো যখন আমাদের দেহতে যখন প্রবেশ করে তো তখন কি হয়, তখন আমাদের বিভিন্ন রকমের ডিজিজ ঘটায়। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের দেহতে একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল সিস্টেম। আমাদের অন্যান্য সিস্টেমের মতো যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম ইত্যাদি সিস্টেমের মতোই এই ইমিউনোলজিক্যাল সিস্টেমও কিন্তু ডিফারেন্ট টাইপের সেল, টিস্যু ইত্যাদি নিয়ে গঠিত। কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ফাঞ্জি হেলমিন্থ এগুলোর স্ট্রিমে আমরা জেনারেলি বসবাস করি, কিন্তু তবুও আমাদের ডিজিজ কেন হয় না? এর কারণটা হচ্ছে আমাদের ইমিউনিটি। সো ইমিউনিটি প্রধানত এই সমস্ত প্যাথোজেনের বিরুদ্ধে আমাদেরকে প্রোটেক্ট করে। এবার দেখো, এই যে ইমিউনিটি দেখছো, তো ইমিউনিটির প্রধানত দুটো লাইন অফ ডিফেন্স আছে। একটা যে ডিফেন্স আছে তাকে বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সমস্ত প্যাথোজেন প্রধানত এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সে প্রথমেই আসে। তো এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে আমরা বলবো ইননেট ইমিউনিটি, ঠিক আছে? এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে তাহলে আমরা কি বলছি? ইননেট ইমিউনিটি। এবং আরও এক রকমের ডিফেন্স মেকানিজম আছে। যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্সে এই সমস্ত প্যাথোজেনগুলো যদি ক্রস করে যায় ফার্স্ট লাইন ডিফেন্স, তাহলে তারা যে লাইন অফ ডিফেন্সে পড়বে সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে আমরা বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো, এটা হচ্ছে ধরা যাক ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যে কোনো প্যাথোজেন সবসময় এই দুটো লাইন অফ ডিফেন্সকে ক্রস করতে চায়। এখন ধরা যাক এরকম একটা প্যাথোজেন আছে, এখানে একটা প্যাথোজেন আছে যেটা এনভায়রনমেন্টে আছে। তো এই প্যাথোজেন ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ক্রস করতে চাইছে, কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্সেই ম্যাক্সিমাম প্যাথোজেন মারা যায়। এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিন্তু সমস্ত রকমের প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। এবারে এই প্যাথোজেনটা যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি ক্রস করেও যায়, তাহলে সে যে লাইন অফ ডিফেন্সে পড়ে সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, হুইচ ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু স্পেসিফিক হয়, অর্থাৎ নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধেই এটা ক্রিয়াশীল হয়। ধরা যাক তোমার শরীরে কোনো পোলিও ভাইরাস ঢুকছে, তাহলে পোলিও ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি এই সেকেন্ড লাইন অফ ডিফেন্সে তৈরি হয়। এখন এই প্যাথোজেন যদি এই দুটো লাইন অফ ডিফেন্সে যদি ক্রস করে যায়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ক্রস করলো এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড লাইন অফ ডিফেন্স তাকে মারতে পারছে না, এবং তার ফলে আমাদের বডিতে সেটা হার্মফুল এফেক্ট ঘটায়, এবং সেটাকেই আমরা বলবো ডিজিজ। সুতরাং ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদেরকে যেমন প্রোটেক্ট করে, এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সও কিন্তু ডিজিজের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এবারে ইননেট ইমিউনিটি নন স্পেসিফিক হয়, এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম মেমোরি থাকে না। ইননেট ইমিউনিটিতে যে অংশগুলো ইম্পর্টেন্ট এখানে আমি একটু লেখার চেষ্টা করছি, দেখো যেগুলো জেনারেলি পরীক্ষাতে আসে। তাহলে স্কিন, প্রথমেই ইননেট ইমিউনিটির যে বেরিয়ার থাকবে, তো সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল বেরিয়ার। অ্যানাটমিক্যাল বেরিয়ারের মধ্যে যেটা থাকে তো সেটা হচ্ছে স্কিন, এবং স্কিনের পিএইচে কিন্তু অধিকাংশ প্যাথোজেন মারা যায়। এবং স্কিনের পিএইচ কত? স্কিনের পিএইচ হচ্ছে 3 থেকে 5। এর কারণ হচ্ছে স্কিনের এই 3 থেকে 5 পিএইচ এই কারণের জন্যই হচ্ছে, কারণ স্কিনেতে ল্যাকটিক অ্যাসিড থাকে। যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে, তার মানে অবভিয়াসলি পিএইচ অনেক কম হবে। এবং তার সঙ্গে সঙ্গে স্টোম্যাক পিএইচ, দেখো আমরা বিভিন্ন রকমের খাবার খাই, এবং যেহেতু আমরা খাবার খাচ্ছি তাহলে সেই খাবার অবভিয়াসলি আমাদের স্টোম্যাকে আসবে, এবং স্টোম্যাকের অক্সেন্টিক কোষ থেকে আমরা জানি যে HCl সিক্রেটেড হয়। সুতরাং সেই HCl যে স্টোম্যাকের পিএইচ যেটা মেনটেন করে সেটা হচ্ছে 1 থেকে 3 ডিউ টু HCl এর জন্য প্রধানত 1 থেকে 3 পিএইচ থাকে, এবং এই পিএইচে অনেক প্যাথোজেন মারা যায়। এর সাথে সাথে এই যে অংশগুলো আমরা দেখলাম, তো এগুলোকে আমরা বলবো অ্যানাটমিক্যাল বেরিয়ার। সো দিজ আর কল্ড অ্যাজ অ্যানাটমিক্যাল বেরিয়ার। তো এই অ্যানাটমিক্যাল বেরিয়ারে এই অংশগুলোই প্রধানত মেনলি তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ বিভিন্ন প্যাথোজেন এই অ্যানাটমিক্যাল বেরিয়ারেই কিন্তু অনেক প্যাথোজেন মারা যায়। নেক্সট যে বেরিয়ার আসবে, তো সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেরিয়ার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিজিওলজিক্যাল বেরিয়ার, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেরিয়ার। দেখো, ফিজিওলজিক্যাল বেরিয়ারে জেনারেলি কি হয়, ফিজিওলজিক্যাল বেরিয়ার হিসেবে যেগুলো কাজ করে, তো সেটা হচ্ছে 3 ধরনের কম্পোনেন্ট কাজ করে।
তুমি যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে এলআইসি, ঠিক আছে? এলআইসি দিয়ে এটাকে মনে রাখতে হবে। তো প্রথম যে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার এই যে এলআইসির প্রথম যেটা থাকবে তো তাকে আমরা বলবো লাইসোজাইম। তো লাইসোজাইম হচ্ছে এমন এক রকমের কেমিক্যাল যেগুলো বিভিন্ন জায়গাতে প্রধানত আমরা এই লাইসোজাইম দেখতে পাই। যেমন লাইসোজাইম আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে টিয়ার্স, মানে আমাদের চোখের জলে দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে স্যালিভা মানে লালা রসে আমরা দেখতে পাই। এই লাইসোজাইম কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এর সঙ্গে সঙ্গে এই যে আই যেটাতে বলছি তো সেই আইকে আমরা বলবো ইন্টারফেরন। তো ইন্টারফেরন প্রধানত কি কাজ করে? ইন্টারফেরন প্রধানত ভাইরাস ইনফেক্টেড কোষকে ধ্বংস করে। সো ইন্টারফেরন যার বিরুদ্ধে ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেলের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। বিষয়টা কেমন হয় একটু আমাদেরকে বুঝতে হবে। দেখো, ধরা যাক সেল আছে, তো এই সেল এখানে সেল আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও কিছু নর্মাল সেল আছে। তো এই যে সেলটা দেখতে পাচ্ছ, এখানে যে সেল আছে, ধরা যাক এই সেলকে ভাইরাস অ্যাটাক করেছে, তাহলে এই সেলের ভেতরে আমরা অনেক ভাইরাস দেখতে পাচ্ছি। তো ভাইরাস যখন অ্যাটাক করে এই ভাইরাস ইনফেক্টেড সেল থেকে প্রধানত ইন্টারফেরন সিক্রেটেড হয়। সো ভাইরাস ইনফেক্টেড সেল কি করছে? ইন্টারফেরন রিলিজ করছে এবং এই ইন্টারফেরন এবার যেগুলো নর্মাল সেল আছে তো সেই নর্মাল সেলগুলোকে প্রোটেক্ট করছে। তাহলে এখানে ইন্টারফেরন আছে, দেখো এখানে ইন্টারফেরন এইভাবে নর্মাল সেলগুলোকে প্রোটেক্ট করছে। সো দিস আর নর্মাল সেল প্রোটেক্টেড বাই দিস ইন্টারফেরন। সুতরাং ভাইরাস ইনফেক্টেড সেল থেকে যে ইন্টারফেরন সিক্রেটেড হচ্ছে সেগুলো নর্মাল সেলকে প্রধানত রক্ষা করছে ভাইরাসের হাত থেকে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ইন্টারফেরন যেটা পড়ছো এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন হয়। এর সাথে সাথে লাস্ট যেটা অংশটা আছে মানে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, তো সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। হোয়াট ইজ দিস কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট হচ্ছে প্লাজমাতে প্রধানত 20টা কমপ্লিমেন্ট প্রোটিন থাকে। তাহলে আমাদের যে ব্লাড আছে সো ব্লাডের প্লাজমাতে 20 প্রোটিন থাকে, 20টা এরকম কমপ্লিমেন্ট প্রোটিন থাকে এবং এই 20টা কমপ্লিমেন্ট প্রোটিন বিভিন্ন রিয়াকশানের মধ্য দিয়ে যেটা তৈরি করে তো সেটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। কি তৈরি করবে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সো দিস মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কিল ব্যাকটেরিয়া, রাইট? এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আমরা দেখলাম। এর সঙ্গে সঙ্গে ফ্যাগোসাইটিক সেল আছে, মানে ফ্যাগোসাইটিক ব্যারিয়ার। দেখো ফ্যাগোসাইটিক সেল প্রধানত কি কাজ করে? রক্তের বিভিন্ন সেল আছে যেগুলো যে কোনো প্যাথোজেনকে প্রধানত খাদ্য হিসেবে তারা গ্রহণ করে, তো তাদেরকেই আমরা বলবো ফ্যাগোসাইটিক সেল। ধরা যাক কোনো একটা প্যাথোজেন ঢুকেছে, এরকম ধরা যাক একটা প্যাথোজেন ঢুকেছে, শরীরের মধ্যে একটা প্যাথোজেন ঢুকেছে বা কোনো হার্মফুল কোনো মাইক্রোবস হয়তো ঢুকেছে। সুতরাং এই ফ্যাগোসাইটিক সেল এবার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি মানে কি? এরা প্রধানত সিউডোপোডিয়া বিস্তার করে এবং তার ফলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এই ফ্যাগোসাইটিক সেলগুলো এই প্যাথোজেনকে মেরে ফেলে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। তো ফ্যাগোসাইটিক সেল তাহলে কি কি হতে পারে? আমাদের ব্লাডেতে কোন সেলগুলো প্রধানত ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে? দেখো ম্যাক্রোফাজ কাজ করে। সুতরাং ফ্যাগোসাইটিক সেলের এক্সাম্পল কি? প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। সো ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে মোনোসাইট, তার সাথে সাথে কে কাজ করবে? মোনোসাইট। এর সঙ্গে সঙ্গে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ এবং মোনোসাইট দে অ্যাক্ট অ্যাজ ফ্যাগোসাইটিক সেল। ক্লিয়ার? নেক্সট আরও এক রকমের প্রধানত ইননেট ইমিউনিটিতে আরও একটা প্রসেস কাজ করে, তো তাকে আমরা বলবো ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন মানে কি? ধরা যাক তোমার শরীরে কোনো ধরা যাক মৌমাছি কামড়েছে বা বোলতা কামড়েছে, দেখবে যে প্রথমেই সেই জায়গায় সোয়েলিং হয়ে যায়, তারপরে লাল হয়ে যায়। সুতরাং এই যে রিয়াকশান তো এটাকেই আমরা বলবো ইনফ্ল্যামেশন। এবং ইনফ্ল্যামেশনে যে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাকে আমরা বলবো ডায়াপেডেসিস। তাকে কি বলা হয়? ডায়াপেডেসিস। তাহলে ডায়াপেডেসিস কোন ক্ষেত্রে দেখা যায়? ইনফ্ল্যামেশনে দেখা যায়। ডায়াপেডেসিস বিষয়টা কীরকম হয়? ধরা যাক এখানে ব্লাড ভেসেলস আছে, সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ভেসেলস আছে এবং কোনো একটা প্যাথোজেন, সাপোজ এই জায়গাতে একটা প্যাথোজেন আছে, সুতরাং ডব্লিউবিসি এগুলো কি করে? এগুলো এই ব্লাড ভেসেল ক্রস করে এই প্যাথোজেনকে মেরে ফেলে। তো এই যে ঘটনা তো তাকেই আমরা বলবো ডায়াপেডেসিস। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট অংশ কিন্তু এই ইননেট ইমিউনিটিতে পড়তে হবে। দেখো ইম্পর্টেন্ট যে অংশ আছে সেটা হচ্ছে টোল লাইক রিসেপ্টার। সো টোল লাইক রিসেপ্টার পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে যে টোল লাইক রিসেপ্টার প্রধানত কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? তো টোল লাইক রিসেপ্টার জেনারেলি আমরা
যে সমস্ত সেলে দেখতে পাই, তো সেগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক সেলের সারফেসে আমরা টোল লাইক রিসেপ্টর দেখতে পাই। সো দে আর প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেলের সারফেসে আমরা টোল লাইক রিসেপ্টর দেখতে পাই। এর সাথে সাথে দেখো আরও একটা ইম্পর্টেন্ট অংশ আছে, যেমন মাস্ট সেল। তো মাস্ট সেল কি কাজ করে? মাস্ট সেল থেকে প্রধানত হিস্টামিন রিলিজড হয়। মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজড হয়। মাস্ট সেল রিলিজ হিস্টামিন। এবং আর এক রকমের সেল প্রধানত ইননেট ইমিউনিটিতে কাজ করে, তো সেই সেলকে আমরা বলবো ডেনড্রাইটিক সেল। কোন সেল? সেই সেলের নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল কি কাজ করে? ডেনড্রাইটিক সেল ব্রিজ বিটুইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এটা ব্রিজ হিসাবে কাজ করে। ব্রিজ বিটুইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সহজাত এবং অর্জিত অনাক্রমতাতে এরা কিন্তু ব্রিজ হিসাবে কাজ করছে। এর সাথে সাথে আরও এক রকমের প্রোটিন আছে, তাকে আমরা বলবো অ্যাকিউট ফেজ প্রোটিন। সো অ্যাকিউট ফেজ প্রোটিন। দেখো অ্যাকিউট ফেজ প্রোটিন প্রধানত কি কাজ করে? অ্যাকিউট ফেজ প্রোটিন প্রধানত ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রভাবে হয়, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন। যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে প্রধানত এই অ্যাকিউট ফেজ প্রোটিন জেনারেলি দেখা যায়। আমরা যখন কোনো ডিজিজ যখন হয় তখন ব্লাড টেস্ট করা হয়, এবং সেই ব্লাড টেস্টের মধ্যে যদি দেখা যায় যে অ্যাকিউট ফেজ প্রোটিন আছে, যেমন তার একটা এক্সাম্পল যেটা বললাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সো সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটাই প্রমাণ করে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। এখন এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন যে সেল থেকে সিক্রেটেড হয়, তো সেটা হচ্ছে লিভার সেল বা হেপাটোসাইট থেকে প্রধানত সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিক্রেটেড হয়। আমরা দেখলাম, এবার আমরা দেখব অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কি হয়? অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত কোনো জীবদ্দশায় সেটা অর্জিত হয়, অর্থাৎ কোনো একটা অর্গানিজম। দেখো এরপরে আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত কিন্তু দেখো এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আছে এগুলো একটু আমাদেরকে প্রথমেই জানতে হবে। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে ইননেট ইমিউনিটি যেখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যে কোনো প্যাথোজেন ইননেট ইমিউনিটি যদি ক্রস করে যায় তখন তাকে এই সেকেন্ড লাইন অফ ডিফেন্সে তাকে আসতে হয়। এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু স্পেসিফিক হয়, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি সবসময় নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই কিন্তু এটা ক্রিয়াশীল হয়। সো দিস আর দ্য স্পেসিফিক। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়ার্ড ইমিউনিটির যেটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে সেটা হচ্ছে তার রিমার্কেবল মেমোরি থাকে। এবং এর সাথে সাথে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু পারে সেলফ এবং নন সেলফ রিকগনিশন। সেলফ অ্যান্ড নন সেলফ মানে নিজস্ব প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে বহিরাগত প্রোটিনের কে এরা কিন্তু রেকগনাইজ করতে পারে। সেলফ অ্যান্ড নন সেলফ রেকগনিশন, দিস আর 4 ইম্পর্টেন্ট প্রপার্টি অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ধরা যাক আমাদের শরীরে কোনো একটা প্যাথোজেন প্রবেশ করেছে, ঠিক আছে? কোনো প্যাথোজেন, সেটা হতে পারে ভাইরাস, হতে পারে সেটা হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে। সুতরাং যখনই শরীরে কোনো প্যাথোজেন প্রবেশ করে তখন আমাদের দেহতে প্রধানত আমরা প্রত্যেকেই জানি যে লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকা জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? একটু আমাদের ডব্লিউবিসির ক্লাসিফিকেশানটা এই জায়গাতে জেনে নিতে হবে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বুঝতে গেলে ডব্লিউবিসির ক্লাসিফিকেশান, তো ডব্লিউবিসি প্রধানত 2 ধরনের হয়। একটা আগ্রানুলোসাইট। ডব্লিউবিসি তাহলে কত ধরনের হয়েছে? 2 ধরনের। আগ্রানুলোসাইট মানে অদানাদার যে সমস্ত ডব্লিউবিসি যেগুলো আছে, আগ্রানুলোসাইট, এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি হতে পারে গ্র্যানিউলোসাইট। আগ্রানুলোসাইট এবং তার সাথে সাথে গ্র্যানিউলোসাইট, ঠিক আছে? আগ্রানুলোসাইট আবার 2 ধরনের হয়। একটা লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকা, আমরা সবাই শুনেছি। তাহলে লিম্ফোসাইট এবং তার সঙ্গে সঙ্গে দেখো মোনোসাইট, ঠিক আছে? তাহলে লিম্ফোসাইট এবং এর সাথে সাথে আছে মোনোসাইট। আর গ্র্যানিউলোসাইট 3 ধরনের হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এই 3 ধরনের প্রধানত গ্র্যানিউলোসাইট হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। সুতরাং এই জায়গাতে এই যে লিম্ফোসাইট আছে, এই লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লিম্ফোসাইট, এই যে শ্বেতকণিকা আছে, এটা 2 ধরনের লিম্ফোসাইট হয়, একটা বি লিম্ফোসাইট এবং আর একটা টি লিম্ফোসাইট। সো বি আর টি লিম্ফোসাইট এই দুটো গুরুত্বপূর্ণ দুটো সেল যেগুলো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হেল্প করে। তো প্রথমেই যখন কোনো প্যাথোজেন যখন আমাদের দেহতে প্রবেশ করে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সেল আছে এবং বি সেলের গায়েতে রিসেপ্টর থাকে, তো তাকেই আমরা বলবো বি সেল রিসেপ্টর। এবং এই যে সেল আছে এই সেলকে আমরা বলবো নেইভে বি সেল। ধরা যাক এই সেল
কখনোই কিন্তু কোনো প্যাথোজেনের সম্মুখীন হয়নি। এবার যখন কোনো প্যাথোজেন আসে তখন এই বি সেল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখন এই নেইভে বি সেল তখন ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। নেইভে বি সেল তখন ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। কীভাবে সেটা ডিফারেন্সিয়েটেড হবে? তখন এই নেইভে বি সেল দু রকমের সেলেতে পরিণত হবে। এক রকমের সেল যেটা হবে তো তাকে আমরা বলবো মেমোরি সেল, ঠিক আছে? তাহলে এই যে সেল তৈরি হচ্ছে তো তাকে আমরা বলবো মেমোরি সেল, মেমোরি সেল, রাইট? তো পরবর্তীকালে সেকেন্ড টাইম যখন এই প্যাথোজেন ঢুকবে তখন এই মেমোরি সেল অ্যাক্টিভেটেড হবে এবং তার ফলে রেসপন্স খুব দ্রুত হবে। এর সাথে সাথে এখান থেকে আরও এক রকমের সেল তৈরি হয়, তো তাকে আমরা বলবো প্লাজমা সেল। দেখো প্লাজমা সেলে কিন্তু কোনো রকম রিসেপ্টর থাকে না, সো দিজ আর প্লাজমা সেল। এবং এই প্লাজমা সেল থেকে এক রকমের গ্লাইকোপ্রোটিন সিক্রেটেড হয় এবং সেই গ্লাইকোপ্রোটিনকেই আমরা বলবো অ্যান্টিবডি। সো দিজ আর অ্যান্টিবডি। এগুলো প্রধানত ওয়াই শেপের স্ট্রাকচার। তো অ্যান্টিবডির তাহলে রাসায়নিক প্রকৃতি কি হচ্ছে? অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি বা কেমিক্যাল নেচার হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো গ্লাইকোপ্রোটিন বা অ্যান্টিবডি তাহলে কোথা থেকে সিক্রেটেড হচ্ছে? প্লাজমা সেল থেকে। আচ্ছা, এবং এই যে প্যাথোজেন যেটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো, এই প্যাথোজেন আবার আর এক রকমের সেলকে অ্যাক্টিভেট করে, তো সেই সেলের নাম হচ্ছে টি সেল। তাহলে এই সেল, এখানে আর এক রকমের সেল থাকে, তাকে আমরা বলবো টি সেল। টি সেলের মধ্যেও কিন্তু রিসেপ্টর থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টি সেল, এবং টি সেল প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে হেল্পার টি সেল এবং আরও এক রকমের টি সেল থাকে, তাকে আমরা বলবো সাইটোটক্সিক টি সেল। দেখো এখানে তাহলে দুই ধরনের সেল আছে, একটা হেল্পার টি সেল আর এখানে আর এক রকমের সেল আছে, তাকে আমরা বলবো টিসি সেল, ঠিক আছে? সাইটোটক্সিক টি সেল। এখন যদি এই হেল্পার টি সেলের সঙ্গে যদি প্যাথোজেন যুক্ত হয়, মানে এই রিসেপ্টরের সঙ্গে ধরা যাক প্যাথোজেন যুক্ত হয়েছে, তখন হেল্পার টি সেল একটা স্পেশাল টাইপের কেমিক্যাল সিক্রেট করে এবং সেই কেমিক্যাল বা সেই রাসায়নিক পদার্থকে আমরা বলবো সাইটোকাইন। এই রাসায়নিক পদার্থকে আমরা কি বলবো? সাইটোকাইন, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হেল্পার টি সেল থেকে যে কেমিক্যাল সিক্রেটেড হয় তো তাকে আমরা বলবো সাইটোকাইন। এখন যখন এই প্যাথোজেন যখন সাইটোটক্সিক টি সেলের সঙ্গে যুক্ত হয় তখন এই সাইটোটক্সিক টি সেল আর এক রকমের সেলে পরিণত হয়, তাকে আমরা বলবো সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। তাহলে এই সেল এটা যেটাতে ডিফারেন্সিয়েটেড হয় তাকে আমরা বলবো সিটিএল। এটাকে আমরা কি বলবো? সিটিএল বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, যেটা ভাইরাস ইনফেক্টেড সেলকে প্রধানত ডিস্ট্রয় করে। তাহলে এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কি কাজ করবে? ভাইরাস ইনফেক্টেড যে সেল আছে, সো ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে। ভাইরাস ইনফেক্টেড সেল এক্ষেত্রে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট দিয়ে এটা ডিস্ট্রয়েড হয়ে যায়, তার ফলে ভাইরাস আর রিপ্রোডাকশন করতে পারছে না। তো হেল্পার টি সেল কিন্তু এই দুটো কাজেই সাহায্য করছে, অর্থাৎ হেল্পার টি সেল যেমন নেইভে বি সেলের ডিফারেন্সিয়েশনে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে সাইটোটক্সিক টি সেলেরও কিন্তু ডিফারেন্সিয়েশনে সাহায্য করে এবং সেই জন্যই এর নাম কিন্তু হেল্পার টি সেল। সুতরাং এই হেল্পার টি সেল একটা ব্রিজ হিসেবে কাজ করে। কাদের ব্রিজ হিসেবে কাজ করবে? এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তো অ্যান্টিবডি তৈরি করার এই যে মেকানিজম, তো তাকে আমরা বলবো হিউমোরাল ইমিউনিটি। সো দিস ইজ কল্ড অ্যাজ হিউমোরাল ইমিউনিটি। তাহলে সাইটোকাইন যে কাজে সাহায্য করছে, হিউমোরাল ইমিউনিটিতে যেমন হেল্প করছে, তার সঙ্গে সঙ্গে এখানে আর এক রকমের ইমিউনিটি আছে, তাকে আমরা বলবো সেল মিডিয়েটেড ইমিউনিটি। সুতরাং সেল মিডিয়েটেড ইমিউনিটিতেও কিন্তু এই সাইটোকাইন সাহায্য করছে, অর্থাৎ দুটো কাজেই কিন্তু সাইটোকাইন সাহায্য করছে, হুইচ ইজ সিক্রেটেড ফ্রম হেল্পার টি সেল, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি কনসেপ্ট। এবারে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কোন কোন অংশগুলো মেনলি তোমাদেরকে পড়তে হবে দেখো। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত ইনভলভ হচ্ছে যে সেল, সো ইনভলভ, এখানে ইনভলভ হচ্ছে তাহলে কোন ধরনের সেল? ইনভলভ হচ্ছে বি সেল এবং তার সঙ্গে সঙ্গে টি সেল। বি সেল এবং তার সাথে সাথে টি সেল, যেটা আমরা দেখলাম। দেখো বি সেলের এরকম নামকরণ কেন করা হয়? কারণ বি সেল ম্যাচিওর করে বোন ম্যারোতে। সুতরাং বি সেল ম্যাচিওর ইন বোন ম্যারো, ম্যাচিওর ইন বোন ম্যারো। আমাদের যে লোহিত অস্থিমজ্জা আছে বোন ম্যারো, তো বোন ম্যারোতে প্রধানত বি সেল ম্যাচিওর হয়। আর টি সেল তাহলে কোথায় ম্যাচিওর হয়? টি সেল ম্যাচিওর ইন থাইমাস, ম্যাচিওর ইন থাইমাস। এটা আমাদের যে থাইমাস গ্ল্যান্ড আছে, সো থাইমাসে প্রধানত এরা ম্যাচিওর হয়। এবং মনে রাখবে যত এজিং প্রসেস হবে তত কিন্তু থাইমাস এক্ষেত্রে কিন্তু নষ্ট হতে থাকে, ঠিক আছে? সেই জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি পাওয়ারও কিন্তু কমতে থাকে। এর সঙ্গে সঙ্গে আর এক রকমের সেল এখানে অংশ নেয়, তো তার নাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি সেল। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে মাথায় রাখতে হবে, তো বি সেলের মার্কার হিসাবে দেখো কিছু মার্কার প্রোটিন থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। তাহলে মার্কার দেখো
বি সেলের মার্কার হিসেবে কে কাজ করছে? বি সেলের মার্কার হিসেবে কাজ করছে প্রধানত বি সেল রিসেপ্টর। বি সেলের মার্কার হিসেবে কি কাজ করে? বি সেল রিসেপ্টর। আর টি সেল যেটা বলছিলাম, তো টি সেল প্রধানত দুই ধরনের হয়। টি সেল জেনারেলি দুই ধরনের হচ্ছে, একটা হেল্পার টি সেল, তাহলে টিএইচ সেল, এবং তার সঙ্গে সঙ্গে সাইটোটক্সিক টি সেল। তাহলে টি সেল দুই ধরনের হচ্ছে, একটা হেল্পার টি সেল এবং আর এক রকমের সেল হচ্ছে সাইটোটক্সিক টি সেল। তাহলে দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনিটির যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আমরা মেমোরি দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু স্পেসিফিক হয়, অর্থাৎ নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রথমত অ্যাকোয়ার্ড ইমিউনিটি ক্রিয়াশীল হয়, সুতরাং অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক হয়, এবং তার সাথে সাথে সেলফ আর নন সেলফ রেকগনিশন। এবং এখানে যে গ্লাইকোপ্রোটিন, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কেমন? অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কিন্তু গ্লাইকোপ্রোটিন জাতীয় অ্যান্টিবডি সিক্রেটেড হয় প্লাজমা সেল থেকে। সাইটোকাইন তাহলে কোথা থেকে সিক্রেটেড হচ্ছে? সাইটোকাইন সিক্রেটেড হচ্ছে কিন্তু হেল্পার টি সেল থেকে। দেখো, সাইটোকাইন সিক্রেটেড ফ্রম দ্য হেল্পার টি সেল। এবং টিসি সেল ডিফারেন্সিয়েটেড হচ্ছে কিসে? সাইটোটক্সিক টি লিম্ফোসাইটে ডিফারেন্সিয়েটেড হচ্ছে। বি সেলের মার্কার প্রোটিন হিসাবে যেটা কাজ করছে সেটা হচ্ছে বি সেল রিসেপ্টর, এবং হেল্পার টি সেলের যেটা মার্কার প্রোটিন সেটা CD4, এবং সাইটোটক্সিক টি সেলের যে মার্কার প্রোটিন যেটা, তো সেটা হলো CD8। এই অংশগুলো একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে দেখো, মোনোসাইট এবং নিউট্রোফিল এরা কিন্তু ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। মোনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। নেক্সট আমরা দেখব যে ইমিউনিটি বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে ইমিউনিটি। দেখো, ইমিউনিটি প্রধানত দুই ধরনের হয়। নেক্সট আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে টাইপস অফ ইমিউনিটি। তো ইমিউনিটি প্রধানত দুই ধরনের হয়, একটা অ্যাক্টিভ এবং আর একটা প্যাসিভ। তাহলে দেখো, ইমিউনিটি আমরা দেখছি দুই ধরনের হয়, একটা সক্রিয় অনাক্রমতা এবং আর একটা নিষ্ক্রিয় অনাক্রমতা। দেখো, সক্রিয় অনাক্রমতা মানে কি? সক্রিয় অনাক্রমতা মানে যখন কোনো অ্যান্টিজেন, বা ধরা যাক এখানে কোনো প্যাথোজেন আছে, তো প্যাথোজেন যখন বডিতে যখন প্রবেশ করছে তো তখনই তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি তাহলে আমরা কাকে বলবো? কোনো অ্যান্টিবডিকে যখন দেহের মধ্যে প্রবেশ করানো হচ্ছে তো তখনই তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ রেডিমেড অ্যান্টিবডি, এটাকে যখন দেহের মধ্যে প্রবেশ করানো হয় তো তখন তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। এখন এই যে অ্যাক্টিভ ইমিউনিটি আছে, এই অ্যাক্টিভ ইমিউনিটি কিন্তু দুই ধরনের হয়। দেখো, অ্যাক্টিভ ইমিউনিটিও দুই ধরনের হয়, আবার প্যাসিভ ইমিউনিটিও দুই ধরনের হয়। সুতরাং অ্যাক্টিভ ইমিউনিটি যে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ, ন্যাচারাল, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আর্টিফিশিয়াল হতে পারে। সো ন্যাচারাল এবং তার সাথে সাথে এই অ্যাক্টিভ ইমিউনিটি আর্টিফিশিয়াল হতে পারে। আর প্যাসিভ ইমিউনিটিও কিন্তু দুই ধরনের হয়, একটা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় অনাক্রমতা, এবং তার সঙ্গে সঙ্গে এই প্যাসিভ ইমিউনিটি দেখো এটা কিন্তু আর্টিফিশিয়ালও হতে পারে, ন্যাচারাল এবং তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল। তাহলে অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, দুটোই কিন্তু দুই ধরনের হচ্ছে, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে কোনো ইনফেকশন হলো, ধরা যাক কোনো একটা ইনফেকশন হলো, মানে কোনো প্যাথোজেন প্রবেশ করলো এবং তার ফলে যখন অ্যান্টিবডি তৈরি হচ্ছে তো তখনই তাকে আমরা বলবো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে ভ্যাকসিনেশান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশান। আমরা প্রত্যেকেই জানি যে ভ্যাকসিনেশান পদ্ধতিতে প্রধানত কোনো প্যাথোজেনকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে ইমিউনিটি পাওয়ারকে বুস্টিং করা হয়। সুতরাং ভ্যাকসিনেশান হচ্ছে এক রকমের আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। দেখো, প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি কি? এক্ষেত্রে অ্যান্টিবডি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি ক্রস প্লাসেন্টা, মায়ের দেহ থেকে যখন রেডিমেড ইমিউনোগ্লোবিউলিন যখন এমব্রায়ের মধ্যে প্রবেশ করছে তো তাকে আমরা বলছি ন্যাচারাল প্যাসিভ। এবং তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল মানে কি? ইনজেকশন অফ দ্য অ্যান্টিভেনম। ধরে যাক কোনো সাপ যদি কামড়ায় তখন সেই সাপের বিষের বিরুদ্ধে ডিরেক্টলি অ্যান্টিভেনম ইনজেক্ট করা হয়, তো একেই আমরা বলবো ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, নেক্সট যে পোর্শন আমরা দেখব তো সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল ইন ডিফারেন্ট আমাদের অর্গ্যান। আমাদের যে বিভিন্ন অর্গ্যান আছে সেটা ব্রেন হতে পারে, কিডনি হতে পারে। সো এই ডিফারেন্ট অর্গ্যানে ফ্যাগোসাইটিক সেল থাকে। সুতরাং কোন অর্গ্যানে কোন ধরনের ফ্যাগোসাইটিক সেল থাকে তো সেই সেলগুলোর নাম এবং তার সঙ্গে সঙ্গে কোন অর্গ্যানে সেগুলো থাকে সেগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, প্রথমেই যেটা বলবো তো সেটা হচ্ছে লিভার। তো লিভারে যে ফ্যাগোসাইটিক সেল থাকে, লিভারের ফ্যাগোসাইটিক সেলকে বলা হয় কুফার সেল। লিভারের ফ্যাগোসাইটিক সেলকে আমরা কি বলবো? কুফার সেল।
ব্রেনেতে যে ফ্যাগোসাইটিক সেল থাকে, ব্রেনেতে যে ফ্যাগোসাইটিক সেল থাকে তাকে বলা হয় মাইক্রোগ্লায়াল সেল। তাকে কি বলা হবে? তাকে বলা হবে মাইক্রোগ্লায়াল সেল। নেক্সট কিডনি, দেখো কিডনিতে কোন ফ্যাগোসাইটিক সেল থাকবে? কিডনি। তো কিডনিতে যে ফ্যাগোসাইটিক সেল থাকবে তাকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। কিডনিতে থাকে মেসেঞ্জিয়াল সেল। এবং তার সঙ্গে সঙ্গে বোনস মানে অস্থিতেও কিন্তু ফ্যাগোসাইটিক সেল থাকে, এবং অস্থিতে যে ফ্যাগোসাইটিক সেল থাকে তাকে বলা হয় অস্টিওক্লাস্ট। অস্থিতে যে ফ্যাগোসাইটিক সেল থাকে তাকে কি বলা হবে? অস্টিওক্লাস্ট। সো দেখবো সেটা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এবং এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স জেনারেলি দুই ধরনের হয়। একটা হচ্ছে MHC1, সো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1, এবং তার সঙ্গে সঙ্গে আর এক রকমের মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আছে, তো সেটাকে আমরা বলবো MHC2। দুই ধরনের মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আমাদের দেহের মধ্যে থাকে। দেখো MHC1 কি কাজ করে? MHC1 প্রেজেন্টেড, এটা কি করে? প্রেজেন্ট করে। সো দিস প্রেজেন্টেড অ্যান্টিজেন বাই all nucleated cell, by all nucleated cell, by all nucleated cell, by all nucleated cell in front of TC cell, in front of TC cell, ঠিক আছে? টিসি সেলের সামনে প্রথমত এটা প্রেজেন্ট করছে, এবং MHC ক্লাস 2 যেটা, সেটা কি কাজ করে? প্রেজেন্টেড অ্যান্টিজেন, এটা কি করে? এটাও কিন্তু অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। সো দিস প্রেজেন্টেড অ্যান্টিজেনকে কিভাবে প্রেজেন্ট করছে? প্রেজেন্টেড অ্যান্টিজেন বাই ফ্যাগোসাইট, মানে ফ্যাগোসাইটিক যে সমস্ত সেলগুলো আছে তারা তো প্যাথোজেনকে খেয়ে নিচ্ছে, মানে ফুড হিসাবে তারা সেটাকে গ্রহণ করছে, এবং তারপর সেটা প্রেজেন্ট করছে ইন ফ্রন্ট অফ TH1, ঠিক আছে? তাহলে এটা কোথায় প্রেজেন্ট করছে? প্রেজেন্টেড অ্যান্টিজেন বাই ফ্যাগোসাইট ইন ফ্রন্ট অফ TH1, হেল্পার টি সেল 1 এর সামনে কিন্তু এটা প্রেজেন্ট করছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তো বি সেল কি কাজ করে? বি সেল প্রেজেন্টেড অ্যান্টিজেন, এটাও কিন্তু অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। প্রেজেন্টেড অ্যান্টিজেন ইন ফ্রন্ট অফ, কার সামনে? ইন ফ্রন্ট অফ TH2 সেল, ইন ফ্রন্ট অফ TH2 সেল, হেল্পার টু সেলের প্রধানত সামনে এটা অ্যান্টিজেনকে জেনারেলি প্রেজেন্ট করে। এবং এই জায়গাতে দেখো আমি প্রথমেই তোমাদেরকে যেটা বলেছিলাম, তো সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কোন কোন সেলগুলো অংশ নিচ্ছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে যে সেলগুলো অংশ নেয়, তো সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আছে ম্যাক্রোফাজও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে সেল আছে সেটা হচ্ছে বি সেল। সো বি সেল নিজেই কিন্তু একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। ধরা যাক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা হেল্পার টি সেল আছে, সুতরাং হেল্পার টি সেলের গায়েতে কি থাকবে? হেল্পার টি সেল রিসেপ্টর। সো দিস ইজ হেল্পার টি সেল। তো হেল্পার টি সেলের এই যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরে কিন্তু সরাসরি অ্যান্টিজেন কিন্তু যুক্ত হবে না। তাহলে এই অ্যান্টিজেনকে যুক্ত করার জন্য যে সেল কাজ করে, তো তাকেই আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে হেল্পার টি সেলের সামনে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে কাজ করছে? ফ্যাগোসাইটিক সেল। তো এই যে ফ্যাগোসাইটিক সেল আছে, ফ্যাগোসাইটিক সেল একটা কেমিক্যাল, এক্ষেত্রে কেমিক্যালের সাহায্যে প্রধানত এই অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে, এবং সেই যে স্ট্রাকচার, তো এটাকেই আমরা বলবো MHC2, ঠিক আছে? ঠিক যেরকমভাবে কোনো খাবারকে তোমার সামনে একটা পাত্রতে দেওয়া হয়, তো সেরকমভাবে হেল্পার টি সেলের সামনে এই অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করছে কে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবং কার থ্রু দিয়ে? এক্ষেত্রে খাবার একটা পাত্র হিসেবে এখানে MHC ক্লাস 2 মলিকুল কাজ করছে। তো এটাই হচ্ছে জেনারেলি কনসেপ্ট অ্যাবাউট দিস MHC কমপ্লেক্স। অ্যান্টিজেন, তো অ্যান্টিজেন হিসেবে প্রধানত কারা কাজ করে? প্রধানত যে কোনো প্যাথোজেনকেই জেনারেলি আমরা অ্যান্টিজেন বলি, অর্থাৎ যে সমস্ত প্যাথোজেন ইমিউনোলজিক্যাল সিস্টেমকে বুস্ট আপ করে, তো তাকেই আমরা জেনারেলি অ্যান্টিজেন বলবো। এখন এই অ্যান্টিজেনের সঙ্গে ইমিউনোজেনের কিন্তু পার্থক্য আছে। দেখো এখানে প্রথমেই আমি যেটা বলবো, তো সেটা হচ্ছে ইমিউনোজেন, ঠিক আছে? তো ইমিউনোজেন প্রধানত কি কাজ করে? ইমিউনোজেন প্রধানত সেই সমস্ত কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ যেগুলো বি এবং টি সেলের অ্যাক্টিভেশনে হেল্প করে। তাহলে বি এবং টি সেলকে এরা যেরকমভাবে অ্যাক্টিভেট করছে, এর সঙ্গে সঙ্গে ইমিউনোজেন আরও একটা কাজ করে, সেটা হচ্ছে কম্বাইন উইথ অ্যান্টিবডি। সো দিস কম্বাইন্ড
উইথ অ্যান্টিবডি, এটা কিন্তু অ্যান্টিবডির সঙ্গেও যুক্ত হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের মধ্য দিয়ে অ্যান্টিজেনকে এটা মেরে ফেলে। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো যে সমস্ত কেমিক্যালসগুলো যেগুলো অ্যান্টিজেনের সঙ্গে ডিরেক্টলি কম্বাইন্ড হয়, তো তাদেরকেই আমরা বলবো অ্যান্টিজেন। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি সমস্ত অ্যান্টিজেন ইমিউনোজেন, কিন্তু সব ইমিউনোজেন অ্যান্টিজেন নয়। তাহলে এমন কিছু কিছু অ্যান্টিজেন আছে যারা বি এবং টি সেলকে অ্যাক্টিভেট করে না, তাহলে তারা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, বাট দে আর নট ইমিউনোজেন। ক্লিয়ার? আচ্ছা, এবারে এর সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু কিছু টার্ম তোমাদেরকে একটুখানি দেখে নিতে হবে, যেমন এপিটপ, প্যারাটপ এবং অ্যাগ্রিটপ। ঠিক আছে, তাহলে তিনটে টার্ম তোমরা একটু দেখে নেবে। যেমন এপিটপ আছে, তার সাথে সাথে অ্যান্টিজেনে আছে প্যারাটপ, এপিটপ, প্যারাটপ এবং এর সাথে সাথে অ্যাগ্রিটপ। তো এপিটপ কাকে বলে, প্যারাটপ কাকে বলে, অ্যাগ্রিটপ কাকে বলে, এই জায়গাটাও কিন্তু একটু আমাদেরকে ফোকাস করতে হবে। এবং যেহেতু আমরা অ্যান্টিজেন পড়ছি, তো অ্যান্টিজেনের সঙ্গে রিলেটেড দুটো টার্ম আমাদেরকে জানতে হবে। একটি হচ্ছে হ্যাপটেন। ঠিক আছে, তো প্রথম যে টার্ম আছে তো সেটা হচ্ছে হ্যাপটেন, আর সেকেন্ড যে টার্ম আছে তো তাকে আমরা বলবো অ্যাডজুভেন্ট। দেখো হ্যাপটেন প্রধানত কাকে বলে, হ্যাপটেন হচ্ছে সেই সমস্ত কেমিক্যালগুলো যেগুলো অ্যান্টিজেনিক, মানে এরা কিন্তু অ্যান্টিবডির সঙ্গে এরা কিন্তু যুক্ত হয়, কিন্তু বাট নট ইমিউনোজেনিক, মানে বি সেল এবং টি সেলের অ্যাক্টিভেশনে হেল্প করছে না, বাট নট ইমিউনোজেনিক। ঠিক আছে, তাহলে ইমিউনোজেনিক কিন্তু এরা নয়। আমরা ভাবি যে সমস্ত অ্যান্টিজেন প্রধানত বি সেল এবং টি সেলকে অ্যাক্টিভেট করে এবং তার ফলে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, টি সেল থেকে সাইটোকাইন তৈরি হয় ইত্যাদি বিষয় আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে হ্যাপটেন হচ্ছে সেই সমস্ত কেমিক্যালস যেগুলো অ্যান্টিজেনিক কিন্তু তারা ইমিউনোজেনিক নয়, মানে এরা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় কিন্তু কখনোই বি সেল এবং টি সেলের অ্যাক্টিভেশনে হেল্প করে না। তাহলে এই হ্যাপটেনের এক্সাম্পল কি, এক্সাম্পলগুলো একটু আমাদেরকে জানতে হবে। দেখো এক্সাম্পল হচ্ছে ডাইনাইট্রোফেনল বা ডিএনপি, এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল হচ্ছে হ্যাপটেনের অ্যামাইনো বেনজিন। সো অ্যামাইনো বেনজিন এর সাথে সাথে ডাইনাইট্রোফেনল, দিজ আর এক্সাম্পল অফ হ্যাপটেন। নেক্সট আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। হ্যাপটেনের পরেই কি থাকবে, হ্যাপটেনের পরেই যে টার্ম আমাদেরকে জানতে হবে, সো দিস ইজ অ্যাডজুভেন্ট। দেখো অ্যাডজুভেন্ট কাকে বলে, অ্যাডজুভেন্ট ক্লিয়ার? অ্যাডজুভেন্ট কাকে বলে একটু দেখে নিই। দেখো অ্যাডজুভেন্ট ইনক্রিজ ইমিউনো পাওয়ার অফ অ্যান্টিজেন। সো দিস ইনক্রিজ, অ্যাডজুভেন্ট কী করছে, এমন কিছু কিছু কেমিক্যালস যেগুলো আমরা অ্যান্টিজেনের সঙ্গে যদি আমরা বডিতে অ্যাডমিনিস্ট্রেট করি, মানে যদি দিয়ে দিই, তাহলে ইমিউনি পাওয়ার এটা বাড়িয়ে দেয়, মানে বি সেল এবং টি সেলের অ্যাক্টিভেশনকে বুস্ট করে। সো দিস ইনক্রিজ ইমিউনি পাওয়ার অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের সঙ্গে প্রধানত এই অ্যাডজুভেন্টগুলোকে দেওয়া হয়। যেমন এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে অ্যান্টিজেনের পাওয়ারকে যেহেতু এটা বুস্ট করছে, তাহলে যদি কোনো একটা অ্যান্টিজেন থাকে এবং অ্যান্টিজেনের সঙ্গে যদি আমরা অ্যাডজুভেন্টকে একসঙ্গে যদি আমরা এটাকে প্রয়োগ করি, তাহলে কি হবে, তাহলে রেসপন্স কিন্তু অনেক বেশি হাই হবে। ইমিউনোলজিক্যাল রেসপন্স এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হাই হবে। সো ইমিউনোলজিক্যাল রেসপন্স এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হাই হবে। তো অ্যাডজুভেন্টের এক্সাম্পল তাহলে কি হবে, কোন ধরনের পদার্থকে আমরা অ্যাডজুভেন্ট হিসেবে কাজ করি, যেমন অ্যালামকে আমরা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে পারি, অথবা ফ্রি অ্যান্ডস, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাডজুভেন্টস আছে, কিন্তু তার মধ্যে অ্যালামটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিবডি প্রধানত অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হয় এবং বি সেল প্রধানত এই অ্যান্টিবডি সিক্রেট করে, এবং অ্যান্টিবডির যে কেমিক্যাল নেচার সেটা কিন্তু গ্লাইকোপ্রোটিন জাতীয়। সুতরাং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির যে কেমিক্যাল নেচার তো সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি তাহলে কোথা থেকে সিক্রেটেড হয়, প্লাজমা বি সেল, আগেই তোমাদেরকে বলেছি। সুতরাং প্লাজমা বি সেল থেকে প্রধানত এই অ্যান্টিবডি তৈরি হয়। ধরে দেখ এরকম একটা প্লাজমা বি সেল আছে, এবং প্লাজমা বি সেলে আমরা জানি যে এরকম রিসেপ্টর থাকে, নেইভে বি সেল, এবং যখনই এই জায়গাতে যখনই অ্যান্টিজেন যখন যুক্ত হয় রিসেপ্টারে, তখন কি হয়, তখন এই বি সেল যেটা হচ্ছে নেইভে বি সেল যেটা আছে, তো সেই নেইভে বি সেল দুই রকম সেলে এটা কিন্তু ডিফারেন্সিয়েটেড হয়, একটা মেমোরি সেল এবং আর একটা প্লাজমা সেল। তো এই প্লাজমা সেলই কিন্তু প্রকৃতপক্ষে অ্যান্টিবডি সিক্রেট করে। সো প্লাজমা সেলই জেনারেলি কি সিক্রেট করবে, ওয়াই শেপের যে গ্লাইকোপ্রোটিন অর্থাৎ অ্যান্টিবডি এই প্লাজমা সেল থেকেই সিক্রেটেড হয়। এবং দেখো যদি আমরা অ্যান্টিবডির যদি স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে অ্যান্টিবডিতে প্রধানত দুটো হেভি চেন থাকে এবং দুটো লাইট চেন থাকে। একটু আমি ছবি আঁকার চেষ্টা করছি। দেখো অ্যান্টিবডি একটা ওয়াই শেপের স্ট্রাকচার, সুতরাং অ্যান্টিবডিতে এরকমভাবে দুটো হেভি চেন থাকবে, এটা একটা হেভি চেন আছে এবং তার সঙ্গে সঙ্গে
এদিকে আর একটা হেভি চেন আছে, তাহলে এটা হেভি চেন, এবং হেভি চেন তুলনামূলকভাবে একটু বড় হয়। দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, হেভি চেন। সো এটা একটা হেভি চেন আর এটা একটা হেভি চেন, দুটো হেভি চেন আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে এই অ্যান্টিবডিতে আরও দুটো আমরা লাইট চেন দেখতে পাই। দেখো এখানে কি থাকবে, এখানে একটা লাইট চেন আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও আর একটা লাইট চেন আছে। তাহলে হেভি চেন আর লাইট চেন এই দুটো নিয়েই প্রধানত অ্যান্টিবডি তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে চেনগুলো আছে, হেভি চেন এবং লাইট চেন, এরা পরস্পরের সঙ্গে ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। এখানে ধরা যাক ডাইসালফাইড বন্ড আছে, এদিকে ডাইসালফাইড বন্ড আছে, ঠিক আছে। সুতরাং এখানে ডাইসালফাইড বন্ড আছে, এখানে ডাইসালফাইড বন্ড আছে। এই ডাইসালফাইড বন্ড দিয়ে প্রধানত এরা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এবং একদম নিচের দিকের যে পোর্শনটা থাকে, হেভি চেনের নিচের দিকে যে পোর্শনটা থাকে, তো তাকে বলা হয় এফসি রিজিয়ান। তাকে আমরা কি বলবো, এফসি রিজিয়ান। এবং এফসি রিজিয়ান প্রধানত বাইন্ড উইথ এটা কিসের সঙ্গে যুক্ত হয়? সো দিস এফসি রিজিয়ান বাইন্ড উইথ রিসেপ্টর অফ ফ্যাগোসাইটিক সেল। রিসেপ্টর অফ ফ্যাগোসাইটিক সেল মানে ফ্যাগোসাইটিক সেলের রিসেপ্টরের সঙ্গে কিন্তু এটা যুক্ত হয়, ফ্যাগোসাইটিক সেল। এবং এখানে অ্যান্টিজেন যেখানে যুক্ত হয়, দেখো এই যে জায়গাতে আছে, তো সেটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ান। এবং এই ভ্যারিয়েবল রিজিয়ানে প্রধানত অ্যান্টিজেন যুক্ত হয়। এখানে কি রিজিয়ান আছে? ভ্যারিয়েবল রিজিয়ান। তো ভ্যারিয়েবল রিজিয়ানে প্রধানত অ্যান্টিজেন যুক্ত হয়। এই কনসেপ্টটা, এই আইডিয়াটা কিন্তু রাখতে হবে। যেহেতু আমরা খুব দ্রুত রিভিশন দিচ্ছি, তো সেই কারণের জন্য আমি আর ডিটেলসে এই বিষয়টা তোমাদেরকে বলছি না। তাহলে এটাই প্রধানত, এই ইনফরমেশনগুলো রাখলেই কিন্তু হবে। এবার এই অ্যান্টিবডির টাইপ, সো দিস অ্যান্টিবডির টাইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন দ্য বেসিস অফ হেভি চেন। টাইপ তাহলে কিসের ওপর ডিপেন্ড করছে? ডিপেন্ডেন্ট অন হেভি চেন। তার মানে কোন ধরনের হেভি চেন আছে? ডিপেন্ডেন্ট অন হেভি চেন। কোন ধরনের হেভি চেন আছে, তো তার উপর বেস করে প্রধানত এই অ্যান্টিবডির কিন্তু টাইপকে নির্ধারণ করা হয়, ঠিক আছে। এবং টাইপ প্রধানত কত রকমের হবে? 5 রকমের প্রধানত অ্যান্টিবডি আমরা দেখতে পাই। কিভাবে মনে রাখবে? গ্যাডমি দিয়ে মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো প্রথম টাইপের যে অ্যান্টিবডি গ্যাডমির, তো তাকে আমরা বলবো আইজিজি। আইজিজি অ্যান্টিবডি কি কাজ করে? আমরা জানি যে আমরা ভ্রূণ অবস্থা থেকে শুরু করো, ঠিক আছে। তাহলে আইজিজি প্রধানত মনোমার হিসাবে থাকে, অর্থাৎ একটা সিঙ্গেল এরকম স্ট্রাকচার থাকে। আইজিজি কিন্তু সবসময় কি হবে? মনোমার হবে। এবং তার সঙ্গে সঙ্গে আইজিজি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্রস প্লাসেন্টা। তাহলে কোন ধরনের অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করতে পারে? আইজিজি অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করে। নেক্সট যে অ্যান্টিবডি আছে, তো সেটা হচ্ছে আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে আমাদের তো জন্ম হলো, তো জন্মানোর পরে এবার আমরা মাতৃদুগ্ধ পান করব। তাহলে মিল্কে, দুধেতে কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এ থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বডি সিক্রেশনে আমরা ইমিউনোগ্লোবিউলিন এ কে দেখতে পাই। বডি সিক্রেশন মানে ঘাম, তার সঙ্গে সঙ্গে চোখের জল, তো এইগুলোতে আমরা কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এ দেখতে পাই। টিয়ার্স, স্যালিভা ইত্যাদিতে আমরা দেখতে পাই। এবং আইজিএ কিন্তু ডাইমার হিসাবে কাজ করে। দেখো ডাইমার মানে কি? ধরে যাক এরকম একটা অ্যান্টিবডি আছে এবং তার সঙ্গে সঙ্গে এদিকেও আমরা অ্যান্টিবডি দেখতে পাচ্ছি। তো তাহলে দুটো অ্যান্টিবডি, এবং এরা প্রধানত পরস্পরের সঙ্গে একটা চেন দিয়ে যুক্ত থাকে। তো সেই চেনকেই আমরা বলবো জে চেন, ঠিক আছে, মানে জয়নিং চেন। সুতরাং অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন এ প্রধানত ডাইমার হিসাবে এইভাবে অবস্থান করছে। এবং স্যালিভার মধ্যে কিন্তু লাইসোজাইমও থাকে, যেটা আগেই তোমাদেরকে বলেছি। নেক্সট যে অ্যান্টিবডি আছে, তো তাকে আমরা বলবো আইজিডি অ্যান্টিবডি। দেখো নেক্সট অ্যান্টিবডি কি আছে? আইজিডি। তাহলে গ্যাডমির নেক্সট অ্যান্টিবডি হচ্ছে আইজিডি অ্যান্টিবডি। আইজিডি অ্যান্টিবডি কিন্তু মনোমার হিসাবে থাকে। কি হিসাবে থাকবে? আইজিডি অ্যান্টিবডি মনোমার। এবং এটা কিন্তু বি সেল রিসেপ্টর হিসাবে কাজ করে, মানে বি সেলের গায়েতে থাকে। সো দিস অ্যাক্ট এজ বিসিআর বা বি সেল রিসেপ্টর হিসাবে এটা কাজ করে। নেক্সট যে অ্যান্টিবডি আছে, হুইচ ইজ ভেরি ভেরি ক্রুসিয়াল অ্যান্টিবডি, সো দিস অ্যান্টিবডি ইজ আইজিএম। এবং আইজিএম কিন্তু পেন্টামেরিক অ্যান্টিবডি। কেমন ধরনের অ্যান্টিবডি এটা? পেন্টামেরিক, সেই জন্য এটা প্রচণ্ড অ্যাক্টিভ থাকে। সো দিস ইজ ভেরি অ্যাক্টিভ, তাহলে এটা কিন্তু ভেরি অ্যাক্টিভ থাকে। এবং এই ধরনের অ্যান্টিবডি কখন তৈরি হয়? ফর্মড আফটার এন্ট্রি অফ অ্যান্টিজেন। তাহলে আফটার এন্ট্রি অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেন এন্ট্রি নেওয়ার পরে, আফটার এন্ট্রি অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেন এন্ট্রি নেওয়ার পরে কিন্তু এই আইজিএম আমাদের দেহতে তৈরি হয়। নেক্সট যে অ্যান্টিবডি আছে, দেখো অ্যান্টিজেন এন্ট্রি নেওয়ার পরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তো সেটাই হচ্ছে আইজিএম।
নেক্সট যে অ্যান্টিবডি আছে দ্যাট ইজ দ্য আইজিই অ্যান্টিবডি, এবং আইজিই অ্যান্টিবডি মাস্ট সেল এবং বেসোফিল সেলে থাকে। কোন সেলে থাকবে? মাস্ট সেল অ্যান্ড বেসোফিল সেল। মাস্ট সেল এবং বেসোফিল সেলের ডিগ্র্যানিউলেশনে সাহায্য করে, এবং বেসোফিল সেলের ডিগ্র্যানিউলেশনে সাহায্য করে এরা কিন্তু অ্যালার্জিক রিয়াকশান ঘটায়। কি রিয়াকশান ঘটায়? অ্যালার্জি। তাহলে ডিফারেন্ট টাইপের আমরা যে অ্যান্টিবডি দেখলাম, মোট 5 রকমের অ্যান্টিবডি আমরা এক্ষেত্রে দেখলাম। তো প্রথম টাইপের যে অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে, সো দিস ক্যান ক্রস প্লাসেন্টা। সেকেন্ড টাইপের যে অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে আইজিএ অ্যান্টিবডি। এটা কি কোথায় থাকে? মিল্কে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো রকমের বডি সিক্রেশনে দেখতে পাই। আইজিডি যে অ্যান্টিবডি আছে এরা মনোমার হিসেবে কাজ করে এবং বি সেল রিসেপ্টরের গায়ে থাকে। আর আইজিএম অ্যান্টিবডি এরা কিন্তু পেন্টামেরিক অ্যান্টিবডি, ভেরি অ্যাক্টিভ আফটার এন্ট্রি অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন এন্ট্রি নেওয়ার পরে এই 5টা যে পেন্টামেরিক ফর্ম আছে এরা কাঁকড়ার মতো এটা অ্যান্টিজেনকে ঘিরে ফেলে। এবং আইজিই অ্যান্টিবডি মাস্ট সেল এবং বেসোফিল সেলেতে থাকে, এবং এরা অ্যালার্জিক রিয়াকশানে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট দিস ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি। আমরা কি দেখেছিলাম? আমরা এটাই দেখেছিলাম যে অ্যাকোয়ার্ড যে ইমিউনিটি আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত সেলফ এবং নন সেলফ প্রোটিনকে প্রধানত এটা রেকগনাইজ করতে পারে, কিন্তু যদি কোনোভাবে সেলফ প্রোটিনের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি যদি তৈরি হয়ে যায় তো সেটাই কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। দেখো, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান মানে সিম্পলি এক্সেসিভ ইমিউনোলজিক্যাল রেসপন্স। কি বলবো আমরা তাকে? এক্সেসিভ ইমিউনোলজিক্যাল রেসপন্স। এক্সেসিভ যখন ইমিউনোলজিক্যাল রেসপন্স হবে তো তখনই তাকে আমরা বলবো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এখন এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান 5 রকমের হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5। কিন্তু তোমাদেরকে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে 2 ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান মেনলি পরীক্ষাতে আসে। প্রথম টাইপের যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান আছে তো সেটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। তো এক্ষেত্রে যে অ্যান্টিবডি কাজ করে তো তার নাম হচ্ছে আইজিই অ্যান্টিবডি এক্ষেত্রে ইনভলভ হয়। ক্লিয়ার? এবং এই আইজিই অ্যান্টিবডি অ্যালার্জিক রিয়াকশান করে। কোন রিয়াকশান করবে? এটা অ্যালার্জিক রিয়াকশান করবে। সেন্সিটিভিটি রিয়াকশান আমাদেরকে পড়তে হবে, দ্যাট ইজ দ্য টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। ঠিক আছে, তো টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানকে আমরা বলবো ডিলেইড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। সো দিস ইজ নোন এজ ডিলাইড টাইপ। ডিলাইড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। তো এটা প্রধানত টিউবারকিউলিন টেস্টে ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন কাজে ব্যবহার করা হবে? টিউবারকিউলিন টেস্ট। টিউবারকিউলিন টেস্টে প্রধানত এই রিয়াকশানকে আমরা ব্যবহার করি। তো হাইপার সেন্সিটিভিটিতে প্রধানত তোমরা এই কয়েকটা অংশ তোমাদের পড়লেই হবে। নেক্সট যে অংশতে আমরা চলে যাব, একদম ইমিউনোলজির শেষ দিকে আমরা চলে এসেছি। এবার যেটাতে আমরা দেখব সেটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি। আমরা প্রত্যেকেই জানি যে যদি কোনোভাবে আমাদেরকে এইচআইভি ভাইরাস যদি আক্রমণ করে তাহলে আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, একটা ডেফিসিয়েন্সি হয়। সো সিম্পলি এটাকেই আমরা বলবো ইমিউনো ডেফিসিয়েন্সি। তো ইমিউনো ডেফিসিয়েন্সি দেখো, ডিফেক্ট এনি কম্পোনেন্ট অফ ইমিউনিটি। ইমিউনো ডেফিসিয়েন্সি কেন হয়? ডিফেক্ট এনি কম্পোনেন্ট অফ ইমিউনিটি। ইমিউনিটির কোনো একটা কম্পোনেন্টে যদি কোনো ডিফেক্ট হয় তখনই কিন্তু এই ইমিউনো ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই। ইমিউনো ডেফিসিয়েন্সির এক্সাম্পল যেমন এখানে আমি বলছি, যেমন এসসিআইডি ডিজিজ। তো এসসিআইডি ডিজিজে প্রধানত বি সেল এবং টি সেল দুটোই কিন্তু এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। সো অ্যাবসেন্ট বোথ বি অ্যান্ড টি সেল, অ্যাবসেন্ট বোথ বি অ্যান্ড টি সেল। তাহলে বি এবং টি সেল এই দুটো সেলই প্রধানত এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। এবং এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে, দেখো এই যে স্কিড যে ডিজিজ আছে এটা হচ্ছে প্রথম জেনেটিক ডিসঅর্ডার কম্ব্যাটেড উইথ দ্য জিন থেরাপি। সো দিস ইজ দ্য ফার্স্ট জেনেটিক ডিসঅর্ডার। এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা হচ্ছে প্রথম জেনেটিক ডিসঅর্ডার যেটা জিন থেরাপির মধ্য দিয়ে এটাকে প্রধানত প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট জেনেটিক ডিসঅর্ডার কমব্যাট, যুদ্ধ করা হয়েছে এর বিরুদ্ধে বাই জিন থেরাপি। জিন থেরাপি করে এটাকে নির্মূল করা সম্ভব হয়। ঠিক আছে, স্কিড ডিজিজ। এর সঙ্গে সঙ্গে আরও একটা ডিজিজ আছে যেটাকে আমরা বলবো ইমিউনো ডেফিসিয়েন্ট ডিজিজ, দ্যাট ইজ দ্য এইডস, মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম যে ভাইরাসের সাহায্যে হয় তো সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস
যে সেলকে অ্যাটাক করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো সেই সেলের নাম হচ্ছে হেল্পার টি সেল। কাকে অ্যাটাক করে? হেল্পার টি সেলকে অ্যাটাক করে। ইমিউনো ডেফিসিয়েন্সিতে প্রধানত এই অংশগুলোই তোমাদেরকে পড়তে হবে। দেখো নেক্সট যে অংশটা আমরা পড়বো তো সেটা হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিন জেনারেলি কি, আমরা জানি যে আমাদের দেহের মধ্যে যদি কোনো প্যাথোজেন প্রবেশ করে তাহলে ইমিউনোলজিক্যাল রেসপন্স সৃষ্টি হয়, কিন্তু ভ্যাকসিন হচ্ছে এমন এক রকমের অ্যান্টিজেন। তাহলে দেখো ভ্যাকসিন হচ্ছে এমন এক রকমের প্যাথোজেন তো যার পরিমাণ খুব কম দেওয়া হয়, ঠিক আছে, তার পরিমাণ প্রধানত দেহতে অ্যাডমিনিস্টার করা হয়, কম পরিমাণে অ্যাডমিনিস্টার এক্ষেত্রে করা হয়, দেহের মধ্যে দেওয়া হয়। তাহলে এটা শুধুমাত্র ইমিউনো রেসপন্স ঘটায়, অর্থাৎ আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম মনে রেখে দেয় যে এই প্যাথোজেন ঢুকেছিল আমাদের দেহতে, ঠিক আছে। তাহলে সেকেন্ড টাইম যখন সত্যি সত্যি আমাদের দেহতে যখন প্যাথোজেন ঢুকবে তখন ইমিউনো রেসপন্স কিন্তু অনেক বাড়বে। সেকেন্ড এক্সপোজার যখন হবে ইমিউনো রেসপন্স অনেক বাড়বে, কিন্তু এটা কোনো রকম ডিজিজ ঘটায় না। সুতরাং নো ডিজিজ, এমন ডোজে এটাকে প্রয়োগ করা হয় ভ্যাকসিনকে, কোনো ডিজিজ ঘটাবে না, কিন্তু ইমিউনোলজিক্যাল রেসপন্সকে এটা কিন্তু বৃদ্ধি করবে। তো এরকম টাইপের যে জেনারেলি ভ্যাকসিন আছে, ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন আছে। প্রথম টাইপের যে ভ্যাকসিন আছে তো তাকে আমরা বলবো অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। প্রথম টাইপের যে ভ্যাকসিন তাকে আমরা কি বলবো? অ্যাটিনুয়েটেড। অ্যাটিনুয়েটেড মানে কি, এক্ষেত্রে যে প্যাথোজেন আছে সেটা কিন্তু লাইভ মানে বেঁচে থাকবে, বাট উইক, ঠিক আছে, কিন্তু এটা সারভাইভ করে, মানে প্যাথোজেন কিন্তু লাইভ কিন্তু উইক। তো কোন ধরনের ডিজিজের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়? ট্রিপল অ্যান্টিজেন, মিজেল, মাম্পস এবং রুবেলা। তার সাথে সাথে দেখো কিল্ড হোল অর্গানিজম, মানে এটা কিন্তু একদম মৃত প্যাথোজেন। কিল্ড হোল অর্গানিজম যে ভ্যাকসিন আছে তো সেটা হচ্ছে সাল্ক ফর পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন দুই ধরনের হয়, সাল্ক এবং সাবিন ভ্যাকসিন। তাহলে সাল্ক ভ্যাকসিন ফর পোলিও, এটা কিন্তু কিল্ড হোল অর্গানিজম ভ্যাকসিন। নেক্সট যে ভ্যাকসিন আছে তো তাকে আমরা বলবো টক্সয়েড। নেক্সট ভ্যাকসিনকে আমরা কি বলবো? টক্সয়েডস। তো টক্সয়েডসের তাহলে এক্সাম্পল কি হবে? এটা হচ্ছে ডিপথেরিয়া। টক্সয়েড যে রোগের বিরুদ্ধে এটা ক্রিয়াশীল হয় তো সেই রোগের নাম হচ্ছে ডিপথেরিয়া। তো এক্ষেত্রে আমি লিখছি, দেখো এটা হচ্ছে ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়, এবং এটা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড এক্সোটক্সিন। তার মানে কি, ব্যাকটেরিয়া প্রধানত দুই ধরনের টক্সিন প্রধানত রিলিজ করে, একটা এন্ডোটক্সিন আর একটা এক্সোটক্সিন। তাহলে এটা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড এক্সোটক্সিন। ব্যাকটেরিয়ার এক্সোটক্সিন নিয়ে সেটা ইনঅ্যাক্টিভেট করে ভ্যাকসিন হিসাবে ব্যবহার করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনের একটু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো কোভিড রোগ হয়েছিল আমাদের, করোনা ভাইরাস ইনফেক্টেড ডিজিজ, সেক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিন ইউজ করা হয়েছিল। এরকমই একটা অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন হচ্ছে কোভ্যাক্সিন যেটা ইউজ করা হয়েছিল। এর সাথে সাথে দেখো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভ্যাকসিন, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, ঠিক আছে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড আর এক রকমের ভ্যাকসিন আছে। তো সেই ভ্যাকসিনও কিন্তু কোভিডের সময় ব্যবহার করা হয়েছিল, এবং এই ভ্যাকসিনটার নাম হচ্ছে কোভিশিল্ড। সো কোভিশিল্ড, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন এর এক্সাম্পল আমাদেরকে জানতে হবে। কোন ধরনের ভ্যাকসিন এটা মাথায় রাখতে হবে, এমএমআর ভ্যাকসিন কেমন, এবং প্রচুর পরীক্ষাতে যে কোয়েশ্চেন্স দেয় টক্সয়েড, তো টক্সয়েড ভ্যাকসিনের প্রধানত নেচারটা কেমন হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এইচআইভি হেল্পার টি সেলকে অ্যাটাক করে। তো ইম্পর্টেন্ট অংশগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই যে অ্যান্টিবডির যে ডিফারেন্ট টাইপের টাইপ আছে, এই টাইপগুলো সব কিন্তু পড়বে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। এবং হাইপার সেন্সিটিভ রিয়াকশন, দেখো টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন যেটা অ্যালার্জিক রিয়াকশন ঘটায়, এক্ষেত্রে যে অ্যান্টিবডি ইনভলভ হয় তার নাম হচ্ছে আইজিই। এবং নেক্সট অ্যান্টিবডির যে রাসায়নিক যে প্রকৃতি সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয়, ঠিক আছে। এবং অ্যান্টিবডি কোথা থেকে সিক্রেটেড হয়? অ্যান্টিবডি প্লাজমা বি সেল থেকে সিক্রেটেড হয়। কোথা থেকে সিক্রেটেড হবে অ্যান্টিবডি? প্লাজমা বি সেল থেকে প্রধানত অ্যান্টিবডি সিক্রেটেড হয়। আচ্ছা, পরের অংশে আমরা চলে যাই। দেখো পরের জায়গাতে আমরা চলে যাচ্ছি, দেখো নেক্সট অংশতে। আচ্ছা, এক্ষেত্রে ইমিউনোজেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। ইমিউনোজেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেনের পার্থক্য, হ্যাপটেন কাকে বলে এবং অ্যাডজুভেন্ট কাকে বলে। নেক্সট এমএইচসি মলিকুল, এমএইচসি ক্লাস 1 এবং এমএইচসি ক্লাস 2। তার সঙ্গে সঙ্গে এটুকু মাথায় রাখবে, বি সেল নিজেই একটা কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে। এবং অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটি, দিস আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষত ভ্যাকসিনেশন প্রধানত কোন ধরনের
প্রধানত ইমিউনিটি। ভ্যাকসিনেশন হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে। AAA আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি কিন্তু ভ্যাকসিনেশন। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এখানে নেক্সট অংশে আমরা চলে এসেছি। দেখো তারপরে জাস্ট আগের পাতাতে চলে আসি। দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটির বিভিন্ন নেচারগুলো বলেছি অলরেডি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কোনগুলো কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো টি সেলের প্রধানত মার্কার হিসেবে কী কাজ করছে, CD4 এবং CD8। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি, দেখো একদম প্রথম দিকে আমরা চলে এসেছি। তাহলে এই যে জায়গাটা আছে, দেখো ফিজিওলজিক্যাল বেরিয়ারের মধ্যে এই যে LIC দিয়ে যেটা বলছি, যেমন লাইসোজাইম আছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারফেরন আছে। ইন্টারফেরন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এর সাথে সাথে কমপ্লিমেন্ট। তাহলে যে পোর্শনগুলো বললাম তোমাদেরকে, প্রধানত ইমিউনোলজিতে এই জায়গাগুলো থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স ঘোরাফেরা করে। আশা করি এইভাবে ইম্পর্ট্যান্ট যে কোনো চ্যাপ্টার খুব দ্রুত রিভিশন দেওয়ার জন্য, লাস্ট মিনিট একদম রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসগুলো নিশ্চয়ই তোমাদের অনেক অনেক উপকার হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকে, এরপরে আমি অন্য কোনো একটা গ্রুপ তোমাদের সাথে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।